আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলা অডিও বুক বাই আলম সরকার ইউটিউব চ্যানেলে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন বিশ্বাসের কারণে নয়, প্রয়োজনে। এখন অধিকাংশ বাঙালি হয়েছেন সেও ঠেলায় পড়ে। কোলাবরেটরদের মধ্যে এমন অনেকে আছেন যারা অন্ধভাবে হলেও ইসলাম, পাকিস্তান ইত্যাদিতে সত্যি সত্যি বিশ্বাস করে। আবার স্বাধীন বাংলাদেশে চতুস্তম্ভের জয়ধ্বনি দিচ্ছেন এমন অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা সারা জীবন কোনো কিছুতে যদি নির্দ্বিধায় বিশ্বাস করতে পেরেছেন, সে বস্তুটির নাম সুবিধাবাদ। মামুলিভাবে বলা হয়ে থাকে বুদ্ধিজীবীরা তো সুবিধাবাদী, সুতরাং তাদের কোনো কর্ম নিয়ে হইচই করা পণ্ডশ্রম। সুবিধাবাদী বুদ্ধিজীবীদের চারিত্রিক বৈশিষ্ট্য, কথাটা যদি সর্বাংশে সত্য হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্যি মিথ্যে, উচিত অনুচিতের মধ্যে কোনো প্রভেদ নেই। একটা সমাজের একটা বিরাট পরিবর্তনের পূর্বাহ্নে বুদ্ধিজীবীদের কি ভূমিকা গ্রহণ করা উচিত? বাংলাদেশের আজকের যারা নামকরা বুদ্ধিজীবী তারা কি আদৌ তাদের ভূমিকা পালন করেছিলেন? প্রমাণ হাতের কাছেই রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কিছু কিছু পোশাকি ভূমিকা পালন করেছেন, এ কথা স্বীকার করতেই হবে। যেমন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সাহিত্যের ওপর হামলা, বর্ণমালা সংস্কার প্রচেষ্টার প্রশ্নে বাংলাদেশের বুদ্ধিজীবীরা একাট্টা হয়ে সামরিক সরকারের আরোপিত সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এটা একদিক। এই দিকটাকে আমরা পোশাকি বলেছি, কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এত অধিক হারে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন, বুদ্ধিজীবীদের চুপ করে থাকার কোনো উপায় ছিল না। তারা প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদ করার কারণে দু একজন ব্যতিক্রম ছাড়া কাউকে চাকরি হারাতে হয়েছে অথবা জেলে যেতে হয়েছে এমন কোনো মানুষের নাম আজও আমার জানার সৌভাগ্য হয়নি। অথচ শিল্প, সংস্কৃতি এবং সমাজের এমন অনেক গভীর, বিকট হাঁ করা প্রশ্ন ছিল যে সকল বিষয়ে একজন কি দুজন ব্যতীত কোনো প্রতিষ্ঠাবান বুদ্ধিজীবী উচ্চবাচ্য করেননি। কেন এমন হলো? জবাবে সেই প্রথম কথাই এসে পড়ে। বুদ্ধিজীবীরা সুবিধাবাদী, ঝড়ঝঞ্ঝা, বিপদ আপদ এড়িয়ে চলাই স্বভাব। তাদের নিষ্ক্রিয়তার জন্য দোষ দিয়ে লাভ নেই, সচরাচর এমনই হয়ে থাকে। সেই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী রকম ছিল? খুব বেশি দিন আগের কথা নয়, স্মৃতিতে এখনও তাজা রয়েছে। সামরিক সরকার গণতান্ত্রিক অধিকারকে কালো থলিতে পুরেছে। প্রতিদিন ধরপাকড় চলেছে, প্রতি মাসে গুলি চলেছে, প্রতি বছরেই জনগণের রুদ্র রোষ উথলে উথলে উঠেছে। এসবের মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কোনো জাতীয় সম্ভাবনা আঁচ করতে পারেননি। বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, আমাদের কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বের কল্পনায় আভাসিত হয়নি। 2 যুগ, 1 যুগ, 6 যুগ, 2 বছর, এমনকি 1 বছর আগের লেখা কোনো বইতে বাংলাদেশ যে স্বাধীন হতে পারবে তার ছিটে ফোঁটাও উল্লেখ দেখতে পাচ্ছি নে। বাংলাদেশের জনগণই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। ঘটনা ঘটেছে ঘটনার নিয়মে। বুদ্ধিজীবীদের মধ্যে তার কোনো তীক্ষ্ণ প্রতিক্রিয়া হয়নি। বাংলাদেশের নির্দেশনা ব্যতিরেকেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না? বাংলাদেশের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে তা আরও একবার সত্যে পরিণত হয়েছে। সকল ঘটনা ঘটে যাবার পর সকলে আপন আপন গর্ত থেকে শেয়ালের মতো বেরিয়ে সমস্বরে জয়ধ্বনি তুলেছেন।
চিন্তাশীলতার লক্ষণিত হল সমাজের নানামুখী স্রোতের গতিধারা অনুধাবন করে একটা সামঞ্জস্য বিধান করার প্রচেষ্টা। বাঙালি জনগণের চেতনার ঘনত্ব অনুধাবন করতে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ কি সত্যি সত্যি অক্ষম ছিলেন? যদি তা না হয়, গোটা বাঙালি জাতির ইতিহাসে এমন একটি অভূতপূর্ব ঘটনা অনতিবিলম্বে ঘটতে যাচ্ছে, অন্তত যার জলছবিটিও কোনো সাংস্কৃতিক প্রয়াসের মধ্যে ছায়াপাত করল না কেন? ঘটনা ঘটলে তারপর চিন্তা করতে বসবে, সকলের ক্ষেত্রে এ কেমন করে সত্য হয়? আমাদের দেশে আগামী চিন্তা করতে পারে এমন কোনো মানুষ কি ছিলই না? সংস্কৃতি বাস্তব রাজনীতিকে পথ দেখিয়ে থাকে, তা কি আমাদের দেশে মিথ্যে হয়ে গেল? এই সকল বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করার সময় এসেছে। কেননা চিন্তা কাজের সূক্ষ্ম শরীর। আমাদের সমাজ একটি পরিবর্তনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সমাজের খোল নলছে দুই বদলে নতুন সমাজ সৃজন করার জোরালো দাবি সমাজের মর্মমূল থেকেই তীব্র বেগে স্ফুরিত হয়েছে। এই সৃজন প্রক্রিয়াতে বেগ এবং পূর্ণাঙ্গতা দান করতে হলে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও প্রয়োজন অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ সমৃদ্ধিশালী, সুখী একটি মানব সমাজ, একটি তৃপ্তিধারার সভ্যতা নির্মাণ, একটি বলবন্ত ফলন্ত সংস্কৃতির অধিকারী হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই নতুন সমাজের দুটি দিক, এক রাজনীতি, দুই সংস্কৃতি, একে অপরের পরিপূরক। একে অপরের থেকে চলার পথের গতি এবং প্রাণরস আহরণ করে। রাজনীতিতে যেমন, তেমনি সাংস্কৃতিক সংগ্রামের প্রথম ধাপ হল অতীতের সংস্কৃতি প্রবাহ বিচার বিশ্লেষণ করে তার হাঁ ও না এর দিক চিহ্নিত করা এবং প্রাণের ইশারাটুকুকে গতিময়তা দান করা। বাংলাদেশের বুদ্ধিজীবীরা অতীতে তাদের সামাজিক ভূমিকা যথাযথ পালন করতে পারেননি, এ কথা সত্যি। সেজন্য তাদের একতরফা দোষারোপ করলে কোনো লাভ হওয়ার কথা নয়। কোনো সমাজে কোনো বিশেষ ব্যক্তি যদি তার সামাজিক দায়িত্ব পালন করতে না পারেন, তার জন্য সে ব্যক্তি এবং সে সমাজ উভয়েই দায়ী। কারণ ধরে নিতে হবে সে সমাজের এমন কোনো ক্ষমতা নেই যার বলে ব্যক্তিকে দায়িত্ব পালনে বাধ্য করতে পারে, অথবা ব্যক্তির মনে এমন কোনো অনুপ্রেরণা সৃষ্টি করতে অপারগ যার ফলে ব্যক্তি আপনা থেকে উদ্বুদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব পালন করে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রাক স্বাধীনতাকালে তাদের সামাজিক দায়িত্ব পালন করেননি, তা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু কেন পারেননি, কারণগুলো নির্মোহভাবে ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে। পাকিস্তান আমলের গোড়া থেকেই শুরু করা যাক। পাকিস্তান হওয়ার পরপরই এ দেশে একটা সাংস্কৃতিক এলিট শ্রেণী সৃষ্টি হতে থাকে। দুনিয়ার বুকে পাকিস্তান একটা বিসঙ্গত রাষ্ট্র। এই রাষ্ট্রের সরকারি দর্শনও বিসঙ্গত। ইসলাম, মুসলিম জাতীয়তা, ইসলামী রাষ্ট্র, এসব গালভরা মনোহর মিথ্যা বলি ছিল পাকিস্তানবাদী বুদ্ধিজীবীদের অত্যন্ত আদরের জিনিস। তারা এসব কপচাতেন এ কারণে নয় যে সত্যি সত্যি এগুলোর প্রতি কোনো মমতা ছিল কিংবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন। রাষ্ট্রীয় দর্শন আওড়ালে, প্রশংসা করলে পয়সা পাওয়া যেত, তাই তারা দরাজ গলায় এমন একনিষ্ঠভাবে রাষ্ট্রীয় দর্শনের গুণ বাখান করতেন। গল্প, উপন্যাস, কাব্য, ইতিহাস, এমনকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শ্রেণী থেকে প্রাইমারি স্কুলের নিম্নতম শ্রেণীর পাঠ্যপুস্তক পর্যন্ত তাদের পক্ষপাতদুষ্ট মনোভঙ্গির অক্ষয় রাজত্ব। প্রতিবাদ করার কেউ ছিল না। প্রতিবাদ করলে উপোস করতে হতো, প্রতিবাদ করলে জেলে যেতে হতো। শুধুমাত্র রাষ্ট্রীয় দর্শনকে সত্য প্রতিপন্ন করার জন্যে অনেক খ্যাতনামা পণ্ডিত ব্যক্তি এবং বিদগ্ধজন কত অকাজ কুকাজ করেছেন একটা দৃষ্টান্ত দিলেই বিষয়টা পরিষ্কার হবে। বাংলা সাহিত্যের একটি ইতিহাস লেখা হয়েছিল এবং ইতিহাসটি ছাত্রছাত্রীদের এখনও পড়ানো হয়।
তাতে অনেক স্থলেই প্রকৃত ইতিহাসকে হত্যা করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের হল, ইতিহাসকারদ্বয় জেনে শুনেই সত্যকে হত্যা করেছেন। বর্তমান সময়ে বইটির নতুন সংস্করণ প্রকাশ করার ইচ্ছে গ্রন্থকারদের থাকার কথা নয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো বইটি পাঠ্য করার কোনো প্রশ্নই ওঠে না। পাকিস্তান সৃষ্টির গোড়ার দিকে ইসলামী রাষ্ট্র নামের ব্যঞ্জনায় কেউ মোহিত হয়ে, কেউ বাধ্য হয়ে, কেউ প্রতিপত্তির কারণে, কেউ লোভে পড়ে রাষ্ট্রীয় সংস্কৃতির একটি পরিমণ্ডল সৃষ্টি করেছিল। এই রকম একটা আবহাওয়া পাকিস্তানবাদী বুদ্ধিজীবীরা সৃষ্টি করেছিল বলেই পশ্চিমারা অত সহজে কোনো রকমের আঁকবাজ চিন্তা না করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেবার দুঃসাহস করেছিল। তার ফল অজানা নয় কারো। যা বিনা কথাতে পাওয়া উচিত তার জন্য রক্ত দিতে হলো। শুরু থেকেই একটা জিনিস পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের জনসাধারণ ভুল করেননি এবং খুব কমই বিভ্রান্ত হয়েছেন। যখনই কোনো সরকারি সিদ্ধান্ত তাদের স্বার্থের এবং বাস্তব জীবনধারার বিপক্ষে গেছে, কোমর বেঁধে পৌরুষের সাথে প্রতিবাদ করেছেন। জনগণের চিন্তাধারায় অগ্রসরমানতা এবং পরিচ্ছন্নতা দেওয়ার মতো কোনো সাংস্কৃতিক প্রয়াস হয়নি বললেই চলে। এখানে একটা কথা বলে দেয়া প্রয়োজন, ভাষার প্রশ্নে আমাদের দেশের কোনো পণ্ডিত বাংলা ভাষার সপক্ষে মতামত রেখেছিলেন, কিন্তু তা এত ক্ষীণ, অস্পষ্ট এবং সংশয়াচ্ছন্ন যে জনগণের মধ্যে তার খুব সামান্যই প্রতিক্রিয়া হয়েছে। সুতরাং যা ঘটবার ঘটে গেল। ছাত্র তরুণেরা প্রাণ দিল, দেশে আগুন জ্বলে উঠল, আর কবি সাহিত্যিকেরা শোকসভায় সভাপতির আসন দখল করলেন, প্রবন্ধে কবিতায় এক কলসি করে অশ্রু বিসর্জন করলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের পরপর এদেশের সংস্কৃতির একটা পট পরিবর্তন আসন্ন হয়ে উঠেছিল। এই সময়ে আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কতিপয় স্পর্ধিত তরুণের আবির্ভাব লক্ষ্য করি। তাদের দেখবার চোখ, চিন্তা করার ভঙ্গি, বিচার করার পদ্ধতি পাকিস্তানবাদী বুদ্ধিজীবী ও শিল্প সাহিত্যের মুরব্বীদের চাইতে সম্পূর্ণ আলাদা। ধর্মের জংধরা খোলস, প্রাণশক্তির তোড়ে ফাটিয়ে ফেলার যে স্পর্ধিত স্পৃহা তাদের মধ্যে দেখা গেছে, তা প্রশংসা করার মতো, কিন্তু ঝিলিক দেয়াটাই সার। আজকের দিনে বাংলাদেশের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তাদেরকে পরিণত চিন্তার অধিকারী এবং স্থিতধী দিক দ্রষ্টা হিসেবে দেখতে পাওয়াটা খুবই প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তবের সংঘাতে জাতির সে প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশে সংস্কৃতির যে নতুন সম্ভাবনা মূর্ত হয়ে উঠেছিল, যুক্তফ্রন্ট সরকারের পতনের সঙ্গে সঙ্গেই তার গতিবেগ মন্দা হয়ে আসে। সে সুবাদে পাকিস্তানের প্রবক্তা বুদ্ধিজীবীরা, শিল্প সাহিত্যিক বৃন্দ তাদের টলটলায়মান আসনগুলোতে নড়ে চড়ে শক্ত হয়ে জেঁকে বসেন। গোটা বাংলাদেশে তারা অর্ধবর্বর সুলভ চিন্তা চেতনা চাপিয়ে দিতে থাকলেন। এ ব্যাপারে সে সময়কার বিরোধী রাজনৈতিক দলগুলোকেও দায়ী না করে উপায় নেই। রাজনীতির উত্থান পতনে, জয় পরাজয়ে সংস্কৃতির যে কোনো ভূমিকা থাকতে পারে, রাজনৈতিক নেতৃবৃন্দের আদতেই সে ব্যাপারে কোনো ধারণা ছিল বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলোর সাধারণ কর্মীদের সাংস্কৃতিক চেতনাহীনতা, ইতিহাস ভূগোলের জ্ঞানের অভাবের দরুন তারা নেতৃমোহে তাড়িত হয়েছেন এবং নেতারা ডন কুইনসোটে পরিণত হয়েছিলেন। একটি সমাজের সর্বাঙ্গীন গতির নাম রাজনীতি, এবং সংস্কৃতি রাজনীতির রস রক্ত। এই বোধে কোনো রাজনৈতিক দল কিংবা লোকমান্য নেতার মন সিঞ্চিত হয়েছে, তেমন কোনো দল বা ব্যক্তিত্বের নাম আজও জানা হয়নি। রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি বিমুখতা, কর্মীদের চেতনাহীনতা সংস্কৃতি এবং রাজনীতিকে দুটি আলাদা আলাদা ক্ষেত্র বলে চিহ্নিত করল। ফরাসি লেখক আলফাজ দাঁদোর একটি গল্পের কথা মনে পড়ছে। ফরাসিরা যুদ্ধে মার খেয়েছে, গল্পের নায়ক খুবই আশাহত হয়ে পড়েছে।
আরেকজন তাকে উপদেশ দিচ্ছে ফরাসি সাহিত্য পড়ার। তার মানে ফরাসি সাহিত্যের মধ্যে এমন কিছু প্রাণদায়িনী উপকরণ রয়েছে যার প্রভাবে নায়ক যুদ্ধে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে পারবে। পুরোপুরি না হোক, আংশিকভাবেও যদি আমাদের জাতি এই মনোভঙ্গি আয়ত্ত করতে না পারে, তাহলে বলতে হয় আমাদের বর্বর দশা এখনও কাটেনি। ভাষা আন্দোলনের পরে বাঙালি সংস্কৃতির চর্চা হতো পোকায় কাটা প্রাচীন কাব্য অনুগত ছাত্রদের ফিসফিস করে পড়ানোর মধ্যে, অবসরভোগী চাকরদের অলস বিশ্রামভালাপে, মেদবহুল বাংলার অধ্যাপকের রেডিও টকের বাকবিস্তারে এবং রবীন্দ্রবিলাসী মহিলাদের পূর্ণিমা বাসর রচনায়। কখনো কখনো দু একটি ব্যতিক্রমী পত্রপত্রিকা চোখে পড়ত। গোটা দেশের বিচারে তা আর কত। রাজনীতি আর সংস্কৃতি আলাদা হয়ে পড়লেও বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এমনভাবে প্রাণ স্পন্দনহীন হয়ে পড়ে থাকার কথা ছিল না। যেটুকু প্রাণের লক্ষণ ছিল, মার্কিন ডলার একেবারে থেতলে দিয়ে গেল। মার্কিন দূতাবাস বাংলাদেশের অধ্যাপক, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের চড়া দাম দিয়ে কিনে নিয়ে গেল। যে লেখক একটা গল্পের বই কিংবা উপন্যাস প্রকাশ করে বছরে 200 টাকা আয় করবার ভরসা করতে পারতেন না, সেই একই লেখক মার্কিন বইয়ের শেরমাপা অনুবাদ করে মাসে 2500 টাকা কামাতে লাগলেন। মার্কিন দূতাবাস বেছে বেছে সমাজতন্ত্রীদের বিরোধী প্রোপাগান্ডা বইই অনুবাদ করাতো। এ পর্যন্ত মার্কিনীরা হাজার হাজার বই অনুবাদ করিয়েছে। তার মধ্যে আঙুল গুণে বলা যাবে কটি সৎসাহিত্য। সে কটিও অনুবাদ করিয়েছে, পাছে লোকে মনে করে মার্কিনীরা কেবল প্রোপাগান্ডাই অনুবাদ করায়। বাংলাদেশের যে সমস্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সমালোচকের নাম এখন হামেশা শোনা যায়, তাদের শতকরা 80 ভাগই মার্কিনী প্রচারের অনুবাদ করেছেন। এটা খুবই দুঃখের কথা যে আমাদের সংস্কৃতির যারা শ্রদ্ধেয় লেখক বলে খ্যাত, অনেকেই মার্কিনী অর্থের বিনিময়ে মানসিক দাসত্ব করেছেন এবং তা আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং গণসংগ্রামের বিপক্ষে গেছে। আমেরিকান দূতাবাসের সহজ টাকা না পেলে আমাদের বুদ্ধিজীবীরা মানসিক সংগ্রামে প্রবৃত্ত হতেন। তা আমাদের শিল্প সাহিত্যে নতুন সম্ভাবনার ক্ষেত্র উন্মোচন করত। আর অনুদিত বইগুলো মার্কিনীরা জ্ঞান বিতরণের ছল করে স্কুল, কলেজে এবং সাধারণ পাঠাগার সমূহে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে পাঠিয়ে দিয়েছে। আমাদের গণসংগ্রাম বিরোধী বই অধিক পাঠের ফলে আমাদের জনগণের চেতনা, চিন্তা বিভ্রান্ত ও বিপথগামী হয়েছে। তালিকা যদি ক্ষুদ্র হতো, নাম উল্লেখ করতাম কোন খ্যাতনামা কবি, কোন নামী অধ্যাপক আমেরিকার টাকায় দেশের বিরোধিতা করলেন। কোনো রকমের দ্বিধা না করেই বলে দেয়া যায়, 2-4 জন বাদে আজকের বাংলাদেশের নামকরা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকদের বেশিরভাগই জীবনের এক সময়ে না এক সময়ে মার্কিন প্রচার অনুবাদ করেছেন। এমন নজির আমাদের আছে, কেউ কেউ দুর্নামের ভয়ে নিজের নামের বদলে মেয়ের স্বামী, ছোট ভাই এবং অর্ধাঙ্গিনীর নাম পর্যন্ত ব্যবহার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের দৃষ্টির সংকীর্ণতা ও দূরদর্শিতার অভাবের দরুন ধীরে ধীরে সংস্কৃতি এবং রাজনীতি একে অপরের পরিপূরক না হয়ে দুটি আলাদা জল অচল কুঠুরিতে পরিণত হল। রাজনীতি হলো মানুষ ফাঁকি দিয়ে ভোটে জেতা ক্ষমতা দখলের অস্ত্র, আর সংস্কৃতি সম্পূর্ণরূপে কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের, উড়নচণ্ডী কবি সাহিত্যিকদের বিলাসের, চিত্ত বিনোদনের উপায় হয়ে দেখা দিল। এই সময়ে জঙ্গিলাট আইয়ুব খান ক্ষমতা দখল করলেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে মৌলিক গণতন্ত্রী শ্রেণী সৃষ্টি করলেন আমলা এবং টাউট শ্রেণী। আইয়ুবের সিংহাসন ধরে ঝুলে থাকা এই শ্রেণীসমূহের পাশাপাশি বুদ্ধিজীবীদেরও একটা শ্রেণী একনায়ক নিজের প্রয়োজনে সৃষ্টি করে নিলেন। আইয়ুব খানের রাজত্বে বুদ্ধিজীবীরা একটা আলাদা শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করেন।
সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে বুদ্ধিজীবীরা সম্পূর্ণ একটা শ্রেণী হিসেবে মাথা তুলেছে তা নয়। জঙ্গিলাট নিজের প্রয়োজনে বুদ্ধিবৃত্তি নিয়ে কারবার করেন এমন মানুষের মধ্যে মাথামোটাদের বেছে নিয়ে আলাদা একটা শ্রেণী দাঁড় করালেন। শিক্ষকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে তিনি সুবিধাভোগী কতিপয় মানুষ বাছাই করলেন। তাদের বাড়ি গাড়ি, অধিক মাইনে, বিদেশ ভ্রমণ এবং পারিতোষিকের সুযোগ সুবিধে করে দিলেন। হিসেব করলে দেখা যাবে যে সময়ে দেশের সাধারণ মানুষের অবস্থা নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছে, সেই সময়েই এই শ্রেণীর বুদ্ধিজীবী অঢেল সরকারি সুযোগ সুবিধা হাতিয়ে রাতারাতি চেকনাইওয়ালা হয়ে উঠেছেন। আইয়ুব রাজত্বে দুর্নীতিবাজ মৌলিক গণতন্ত্রীকে দেশের জনগণের স্বার্থের বিনিময়ে পোষা যেমন একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল, তেমনি এক শ্রেণীর বুদ্ধিজীবীদের পুষে সাংস্কৃতিক উজ্জীবন বন্ধ করাও একটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল। সাংবাদিকতা, সাহিত্য এবং শিক্ষকতার ক্ষেত্রে আইয়ুব খান এমন কতিপয় চেকনমোটা পদ্ধতি অবলম্বন করলেন, যার ফলে অধিকাংশ চক্ষুষ্মান ব্যক্তি চড়া দামে আত্মবিক্রয় করতে বাধ্য অথবা প্রলুব্ধ হলেন। সাংবাদিকতার কথাই ধরা যাক। সাংবাদিকদের টাকা দিয়ে হাত করার জন্য আইয়ুব খান প্রেস ট্রাস্ট, ফিচার সিন্ডিকেট ইত্যাদির জন্ম দিলেন। অন্যান্য দৈনিক কাগজে যে পরিমাণ মাইনে দেয়া হয়, তার 2 গুণ 3 গুণ মাইনে প্রেস ট্রাস্টের পত্রিকার কর্মচারীদের দিতে থাকলেন। জঙ্গিলাট বেশি মাইনে দিতে রাজি হয়েছিলেন এ কারণে যে টাকা দিয়ে তিনি ধারালো কলমগুলো কিনে নিতে পারবেন। দেশের মানুষের আস্থা ছিল যাদের সাংবাদিক সততায়, যারা লেখক এবং কবি হিসেবে, বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে সমাজের শ্রদ্ধাভাজন ছিলেন, তারাই কিনা হয়ে গেলেন আইয়ুব খানের মিলিটারি গেজেটের কেরানি। সেদিন অধিক পয়সার লোভে যারা আইয়ুব খানের দালালি করেছিলেন, আইয়ুব খানের আইয়ুবনামা অনুবাদ করেছিলেন, তারা আজ কি করে কিসের বলে স্বাধীন বাংলাদেশের রাতারাতি মস্ত দেশপ্রেমিকে পরিণত হলেন ভাববার বিষয়। একটা কথা বললে শত্রুতার মতো শোনাবে, কিন্তু আসলে সত্যি। প্রেস ট্রাস্টের একটি বাংলা পত্রিকা জটিল ও সূক্ষ্ম পদ্ধতিতে বাংলাদেশের কবি সাহিত্যিকদের বুদ্ধিবৃত্তিক সততার যে ক্ষতি করেছে তার জুড়ি নেই। প্রেস ট্রাস্টের অপর পত্রিকাটিও ক্ষতি করেছে, কিন্তু ইংরেজি হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অল্পই সুযোগ পেয়েছে সে তুলনায়। বাংলা পত্রিকাটিতে অধিক মাইনের লোভে এমন কতিপয় লেখক আইয়ুব রাজত্বের শুরুর দিকে আত্মবিক্রয় করলেন, যারা সুন্দর বাংলা লিখতে পারেন, সাংবাদিকতায় যাদের হাত পেকেছে। কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং বামপন্থী রাজনীতি ঘেঁষা বলে যারা আগেই খ্যাতি অর্জন করেছিলেন। তরুণ, অনতি প্রবীণ, প্রবীণ সকলে আইয়ুব খানের সামরিক গেজেটে যোগ দিয়ে এক নায়কের জয়ধ্বনি করতে লাগলেন। তার ফল হল তরুণ এবং কিশোরেরা কোনো রকমের সুষ্ঠু সাংস্কৃতিক নেতৃত্ব থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হলেন। পত্রিকায় যে আকর্ষণীয় সাহিত্য বিভাগ চালু করা হয়েছিল, আসলে ওটা ছিল সাহিত্যের কসাইখানা। কারণ সাহিত্যে জাতীয় অভাব অভিযোগের কথা, সামাজিক দুর্নীতির কথা আসা চাই। কিন্তু দৈনিক পত্রিকাটি একটা পর্যায়ে বক্তব্যহীন কিন্তু রংচঙে রচনাই ছাপতেন। দেশের অভাব অভিযোগের দিক থেকে তরুণদের দৃষ্টি ফিরিয়ে রাখার জন্য এই মনোরম ফাঁদ পেতেছিলেন। তাতে করে ওই পত্রিকার হোমরা চোমরা গোছের লোকেরা অপরাধবোধ লাঘবের এক ধরনের আত্মতৃপ্তি বোধ করতেন। আইয়ুব খানের উদ্ভাবিত পদ্ধতি সৎ সাংবাদিকতাকে আরও নানা দিক দিয়ে ব্যাহত করেছে। বিশেষ করে পত্রিকাটির নাম করলাম এ কারণে যে পত্রিকাটিতে আমাদের দেশের বেশ কজন প্রতিভাবান মানুষ চাকরি নিয়েছিলেন। তাদের রচনা রীতি, চিন্তাধারা এবং প্রগতিশীল ভূমিকার প্রতি আমাদের দেশের জনগণ শ্রদ্ধান্বিত ছিলেন, কিন্তু তারা প্রতিভা এবং যোগ্যতা দিয়ে খান সাহেবের দালালি করেছিলেন। প্রতিভাহীন ব্যক্তির ক্ষতি করার ক্ষমতা অল্প। প্রতিভাবান ব্যক্তি বুদ্ধি খাটিয়ে
ইচ্ছে করলে খই খাওয়ার জন্য ধানের গোলায় আগুন লাগাতে পারেন। পত্রিকাটির বেলায়ও তেমনটি হয়েছে। অন্যান্য সাংবাদিকদেরও আইয়ুব খান নানা পদ্ধতিতে উৎকোচ দিয়ে বশীভূত করেছেন। সাংবাদিকদের জন্য বাড়ি, জমি, গাড়ি এইসব কিছুর ব্যবস্থা আইয়ুব রাজত্বেই হয়েছে। সাংবাদিকদের বাড়ি হবে না, গাড়ি থাকবে না, তেমন কথা বলা আমার উদ্দেশ্য নয়। বলতে চাইছি, আইয়ুব রাজত্বে সাংবাদিকদের মধ্যে হঠাৎ এমন একটা গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা সাংবাদিক শ্রেণী গজিয়ে উঠল, যাদের এই আকস্মিক সমৃদ্ধির কারণে জনগণের দুর্দশা বেড়েছে। যে সমাজে জনগণের মাথাপিছু আয় 1 পয়সা বাড়ে না, সে সমাজে যদি সাংবাদিকেরা রাতারাতি বড়লোক হয়ে ওঠেন, তাহলে কথাটা কি এই দাঁড়ায় না তারাও জনগণের ওপর শোষণের কাজে সাহায্য করে আসছেন? প্রেস ট্রাস্টের অন্তর্ভুক্ত সাংবাদিকদের নয় শুধু, অনেক সময় চৌকস বিরোধী দলীয় পত্রিকার সাংবাদিকদেরও পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে প্রতিবাদের ধার ভোঁতা করে দেওয়া হয়েছিল। মোট কথা, আইয়ুব রাজত্বে মুষ্টিমেয় সাংবাদিকদের নিয়ে একটা সুবিধাভোগী শ্রেণী পুরোপুরি সৃষ্টি হয়েছিল। তারা আইয়ুব খানের দালালি করেছেন, সৎ সাংবাদিকতার ক্ষতি করেছেন, প্রদেশের সংবাদপত্র শিল্পের প্রসারে পরোক্ষভাবে বাধা দিয়েছেন এবং সংখ্যাধিক সাংবাদিকের মতামত প্রকাশের স্বাধীনতা এবং রুজি রোজগারের স্বাধীনতায় ছলে বলে কলে কৌশলে হস্তক্ষেপ করার কাজে সামরিক সরকারের সহায়তা করেছেন। কারণ যেভাবেই হোক না কেন, যারা অত্যাচারী সামরিক সরকারের সহায়তা করেছেন এবং তা করে টাকা কড়ির মালিক হয়েছেন, তারা যে গণতন্ত্র এবং দেশের মানুষের ক্ষতি করেছেন আর নতুন করে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ বলে থাকেন, গো বেচারা শিক্ষকদের দোষ দিয়ে লাভ নেই, বেচারারা অবস্থার শিকার। চমৎকার যুক্তি, কিন্তু এই গো বেচারারাই পেছনে একটা শক্ত খুঁটি পেলে করতে পারেন না হেন কর্ম নেই। গত 23 বছরের একটা হিসাব কষে দেখানো যেতে পারে। শিক্ষকেরা স্কুল কলেজ পাঠ্য টেক্সট বইতে কি পরিমাণ মিথ্যে লিখেছেন, প্রকৃত ঐতিহাসিক তথ্যের বিকৃতি কিভাবে সাধন করেছেন, কিভাবে জাতীয় চেতনার ধারাকে বিপথগামী করেছেন, তা অল্প কথায় শেষ করার নয়। সব শিক্ষক সম্পর্কে বলছি নে, যাদের সম্পর্কে বলছি তাদের কাছ থেকে জাতি সুষ্ঠু কৃষ্টি কালচার ভিত্তিক ঐতিহ্য, সংস্কৃতি আশ্রয়ী শিক্ষা পদ্ধতি আশা করেছিল, কিন্তু তারা তা করেননি এবং এই না করার জন্য লাভবান হয়েছেন। আইয়ুব খান শিক্ষকদের মধ্যেও একটি শ্রেণী গড়ে তুলেছিলেন। এই বিশেষ শ্রেণীটিকে নানা উপায়ে সুযোগ সুবিধা দিয়ে একান্ত অনুগত রেখেছিলেন। আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক যেভাবে রাজার হালে থাকেন, তার সঙ্গে আশেপাশের উন্নয়নশীল অন্যান্য দেশের শিক্ষকদের বাস্তব অবস্থার তুলনা করলে বিষয়টি পরিষ্কার হবে। যে দেশে প্রাইমারি স্কুলে শিক্ষকেরা একবেলা খেতে পান না, বেসরকারি স্কুলের শিক্ষকেরা বেতন পান না, সে দেশে এক শ্রেণীর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে বাড়ি গাড়ির মালিক হতে পারেন? বাড়ি থাকাটা খারাপ নয়, কিন্তু যে টাকা দিয়ে ওসব করা হয়েছে সে টাকা অর্জনের পদ্ধতিটাই সামগ্রিকভাবে শিক্ষক সমাজ এবং দেশের জনগণের স্বার্থের পরিপন্থী। সাধারণ অর্থে যাদের আমরা কোলাবোরেটর বলি, এরা তা নন। এরা ভিন্নভাবে সামরিক সরকারের সহায়তা করেছেন। কোলাবোরেটর শিক্ষকদের সাক্ষাৎ প্লেগের সঙ্গে যদি তুলনা করা যায়, এই ধরনের শিক্ষকদের বলা উচিত ক্ষয়রোগ। এই রোগ দিনে দিনে একটু একটু করে জীবনী শক্তি ক্ষয় করে একদিন হৃৎপিণ্ড আক্রমণ করে বসে। এখনও এই শ্রেণীটির হাতেই শিক্ষার দায় পুরোপুরি ন্যস্ত রয়েছে। কবি, সাহিত্যিক, লেখকেরা গর্ভিণী নারীর মতো। তারা জাতির গড়ে ওঠার, বেড়ে ওঠার, বেঁচে থাকার ভ্রূণকণা অন্তর্লোকে ধারণ করে থাকেন। জাতীয় জীবনে যা ঘটে গেছে অতীতে, তারা ভাবের আবেশে সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে ফেলেন, এই হতে যাচ্ছে এবং এই হবে। কিন্তু বাংলাদেশের তেমন কবি, সাহিত্যিক,
তেমন উপন্যাস লিখিয়ে কিংবা গাল্পিক কি আছেন? নেই। আমাদের যে কজন নামকরা কবি কিংবা সাহিত্যিক আছেন, তাদের বেশিরভাগের প্রতি মানুষ খুব বেশি শ্রদ্ধার মনোভাব পোষণ করেন না। বাংলাদেশের আজকের দিনে লেখকেরা, কবিরা সামাজিক দিক দিয়ে বোধহয় সম্মানহীন জীব। তারা পত্রিকার রবিবাসরীয় সংখ্যার যোগানদার, রেডিও টেলিভিশনের অঙ্গসজ্জা এবং বিকৃত রুচিহীন নিরস পাঠ্যপুস্তক প্রণেতার অধিক কিছু নন। লেখক, কবি একটা জাতির সংগ্রাম, সাধনা, চিত্তসম্পদ আবেগে ধারণ করেন এবং চেতনায় লালন করেন। কিন্তু বাংলাদেশের লেখকদের ক্ষেত্রে তা সত্য হয়নি। বাংলাদেশের লেখকেরা সামাজিক দায়িত্ব পালন করেননি, তাই সমাজও লেখককে শ্রদ্ধা করে না। সমাজে লেখকদের কোনো ইমেজ নেই বললেই চলে। অথচ 52 সালের ভাষা আন্দোলনের পরপর দেশের জাগ্রতচিত্ত লেখক কবিদের প্রতি অত্যন্ত ভরসার দৃষ্টিতে তাকাতে অভ্যস্ত হয়ে উঠেছিল। গণতন্ত্রের অপঘাত মৃত্যুর সঙ্গে সঙ্গে সে প্রক্রিয়াটি গোড়াতেই বন্ধ হয়ে যায়। এই সুযোগে পাকিস্তানিবাদী বুদ্ধিজীবীরাই সংস্কৃতির গুরুত্বপূর্ণ আসনগুলো অধিকার করে বসলেন। সরকারি আনুকূল্য পেয়ে তারা দেশের সংস্কৃতিকে বয় বেয়ারার মতো ইঙ্গিতে যেদিকে ইচ্ছে চালাতে লাগলেন। 52 সালের রক্ত থেকে যাদের জন্ম, সে সকল তরুণীরাও এসে সুযোগ সুবিধার জন্য এই পাকিস্তানিবাদী সাম্প্রদায়িক বুদ্ধিজীবীদের সঙ্গে হাত মেলালেন। মোটের ওপর লেখার ব্যাপারটি সুযোগ দেয়া এবং সুযোগ গ্রহণ করার কাজ হয়ে দাঁড়ালো। আইয়ুব খান এসে এই সমস্ত নতুন পুরনো লোকদের নিয়ে লেখক সংঘ বানালেন। লেখক সংঘ মানে লেখকেরা কি ভাববেন, কি চিন্তা করবেন, কি লিখবেন, কিভাবে লিখবেন, জঙ্গিলাট নির্দিষ্ট করে দিবেন। যা তিনি বলবেন এরা তা লিখবেন। বিনিময়ে লেখকদের দেওয়া হলো অঢেল সুযোগ সুবিধা। তাদের জন্য আদমজী পুরস্কার, ঘন ঘন বিদেশ যাওয়া ইত্যাদির ব্যবস্থা করলেন। সেদিন বাংলাদেশে একজন লেখকও লেখকের সুস্থ ও স্বাধীন মননশীলতার বিরোধী এই প্রতিষ্ঠান স্থাপনের বিরুদ্ধে টু শব্দটি করেননি। বরং সকলে বগল বাজিয়ে আপনা থেকেই এগিয়ে এসে অংশগ্রহণ করেছেন। খ্যাতনামা পশ্চিমা দালালদের কথা বলে লাভ নেই। যারা কমিউনিস্ট সর্বহারার আন্দোলনে বিশ্বাসী বলে পরিচিত ছিলেন, তাদেরও অনেককে দেখা গেছে ধনপতিদের হাত থেকে অর্থ পুরস্কার গ্রহণ করতে পেরে জীবন ধন্য মনে করেছেন। চিহ্নিত প্রতিক্রিয়াশীলরা তো প্রতিক্রিয়াশীল, সরকারের সহযোগিতা করত সেটা জানা কথা। কিন্তু তথাকথিত প্রগতিশীল এবং কমিউনিস্টদেরও দেখা গেছে কার্যত জঙ্গিলাটের সহায়তা করতে। আদমজী পুরস্কার, দাউদ পুরস্কার, ন্যাশনাল ব্যাংক এবং হাবিব ব্যাংক পুরস্কার যারা গ্রহণ করেছেন, সে তালিকাটা আমাদের সামনে খোলা রয়েছে। তাতে এমন কজন মানুষের নাম রয়েছে যাদেরকে এক শ্রেণীর মানুষ দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করেন। আজকের বাংলাদেশের যে সকল খ্যাতিমান কবি সাহিত্যিক আছেন, তাদের বেশিরভাগই একভাবে না একভাবে সামরিক সরকারের সহযোগিতা করেছেন। এদের সকলে কি আইয়ুব খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেননি? শ্রমিক রাজ প্রতিষ্ঠার জন্য এদের কেউ কেউ জীবনপাত করেছেন বলে শোনা যায়। আদমজী, দাউদের দেয়া পুরস্কার গ্রহণ করে কোন শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠার কথা তারা কামনা করেছিলেন? তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের সৎ লেখক ও সৎ বুদ্ধিজীবী ছিলেন না বললেই চলে। মুখে সর্বহারার রাজনীতি, কিন্তু কাজের বেলায় বাঙালি সংস্কৃতির বিরোধিতা করেছেন অনেকে। বিএনআরকে দোষ দেয়া হয়ে থাকে। দোষ দেয়া হয় শুধু হাসান জামানকেই। কিন্তু বিএনআরে যাননি কোন লেখক? সকলেই টাকা নিয়েছেন, আবার জনগণের সঙ্গে সুর মিলিয়ে সকলেই বিএনআরের গোষ্ঠী উদ্ধার করেছেন। চমৎকার রসিকতা। বাংলাদেশের সমস্ত নামকরা কবি সাহিত্যিক যারা সোনার বাংলা নামে কেঁদে কুটে বড় বড় পদ দখল করে বসেছেন, তাদের শতকরা ৯৯ ভাগই যে অকাণ্ড কুকাণ্ড করেছেন, তার ভুরি ভুরি প্রমাণ হাজির করা যায়।
লেখক সংঘ, বিএনআর, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে কতিপয় ব্যক্তি যে শুধু নষ্ট হয়েছে তা নয়, এসবের মাধ্যমে আইয়ুব খান একটি যুগের বিবেককে হত্যা করেছে, চিন্তাকে কলুষিত করেছে। তরুণ সমাজের সামনে শ্রদ্ধা করার মতো কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল না, এখনও নেই। কাউকে শ্রদ্ধা করতে না পারা যে কত বড় অভিশাপ একমাত্র ভুক্তভোগী উপলব্ধি করতে পারেন। রেডিও, টেলিভিশন, লেখক সংঘ, প্রেস ট্রাস্ট ইত্যাদি আলাদা আলাদা প্রতিষ্ঠান হলেও এসবের মধ্যে একটা যোগসূত্র ছিল। আমাদের কবি সাহিত্যিকেরা আমাদের সমাজের সবচেয়ে নোংরা মানুষ। তারা দেশকে যে হারে ফাঁকি দিয়েছেন, কোনো কালোবাজারির সঙ্গে তার তুলনা হয় না। তাদের ছদ্ম আদর্শবাদিতার সঙ্গে গণিকাদের সতীপনার তুলনা করা যায়। কে না জানে পাকিস্তান ভারত যে যুদ্ধ হয়েছিল তা সাম্রাজ্যবাদী যুদ্ধ। সেই যুদ্ধে অনেকটা আসোয়ান ড্যামের টাকা খরচ হয়েছিল বলে বলা হয়ে থাকে। এই আসোয়ান ড্যাম ভালো করে তৈরি করার টাকা ঋণ না পেয়ে প্রেসিডেন্ট নাসের রাতারাতি মার্কিন ব্লক থেকে সোভিয়েত ব্লকে চলে গিয়েছিলেন। এমনই একটা যুদ্ধকে নিন্দা করার মতো একজন কবি, একজন লেখক ছিলেন না। অথচ পশ্চিমবঙ্গে এই যুদ্ধের প্রতি সমর্থন দেননি বলে প্রায় ৮০ জন বুদ্ধিজীবীকে কারাবরণ করতে হয়েছিল। আমাদের কবিরা, আমাদের লেখকেরা কি করেছেন? ভারতকে বাক্যবাণে হারিয়ে দেওয়ার জন্য কোষে হিন্দু নিন্দা করেছেন। খুবই বুক ফুলিয়ে গদগদ ভাষায় বলেছেন, দুনিয়াতে মুসলমানেরাই আসল জাতি। ভাগ্যের কি পরিহাস, সে কবি সাহিত্যিকেরা এখন ভারতীয় পণ্ডিতদের সার্টিফিকেট এনে বাংলাদেশে আসন পোক্ত করার জন্য কলকাতায় ছুট দেন। আগে যে বইগুলো লিখেছেন কোনো রকমে গুম করে জল পরে পাতা নড়ে থেকে শুরু করেছেন, এবার অসাম্প্রদায়িকতার কেতাব লিখবেন। বুঝতে কষ্ট হয় না আমাদের লেখকেরা কেন কল্পনা করতে পারেননি, কেন স্বপ্ন দেখতে পারেননি যে বাংলাদেশ ২-১ বছরে স্বাধীন হবে। কল্পনা করা এবং স্বপ্ন দেখা তো আসল মস্তিষ্কের কাজ। আমাদের তারা বাস্তব কাজে ব্যস্ত ছিলেন, সেটি টাকা রোজগারের কাজ, তাও বাংলাদেশকে বেচে দিয়ে। ভুল হয়ে গেছে, সুতরাং পত্রপাঠ ক্ষমা করে দিন। অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে আরও ২-১ দাও মারতে দিন। ধন্য বাংলাদেশের লেখক। বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের গণমুক্তি সংগ্রামে কি অবদান রেখেছেন? স্বাধীনতা যুদ্ধের সময়ে যে সকল কবি সাহিত্যিক কলকাতা গিয়েছিলেন এবং ফিরে এসে মুক্তি সংগ্রামী হিসেবে সকলের সামনে পরিচয় দিয়ে থাকেন, তাদের সেখানকার কাজকর্মের ধারা সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা প্রয়োজন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের বুদ্ধিজীবীদের সামনে যে পরিচয় রেখে এসেছেন তা আমাদের জাতির চূড়ান্ত লজ্জা এবং কলঙ্কের বিষয়। সকলের সম্পর্কে বলছি নে, বেশিরভাগ বুদ্ধিজীবী কে কার চাইতে লোভী এবং গবেট তা প্রমাণ করার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিলেন। জাতির এত বড় সংকটের মুহূর্তে কলকাতা প্রবাসী কবি সাহিত্যিকেরা আমাদের শরণার্থী জনগণের সঙ্গে কোনো রকমের একাত্মবোধ করার তাগিদ আদৌ অনুভব করেননি। তাদের বেশিরভাগের বক্তৃতায়, কথায়, লেখায় জনগণের সঙ্গে এক সারিতে নেমে আসার আবেগ বিকিরিত হয়নি। এই বুদ্ধিজীবীরা পাকিস্তানি দখলদাররা বাংলাদেশে থাকলে বেয়নটের গুঁতোর চোটে এবং লোভের বশবর্তী হয়ে যেভাবে পাকিস্তানকে সমর্থন করতেন, একইভাবে বাংলাদেশকে সমর্থন করেছেন। ঘটনাচক্রে তাদের কলকাতা যে কয়েক মাস উদ্বেগে কাটাতে হয়েছিল। মুক্তি সংগ্রামী বলে পরিচয় দেওয়ার তাৎপর্য এটুকুই, বেশি কিছু নয়। এই সময়ে বাংলাদেশের জনগণ যারা পাকিস্তানি সৈন্যদের অত্যাচারে 14 পুরুষের ভিটেমাটি ছেড়ে নিহত আত্মীয় পরিজনের স্মৃতি বুকে নিয়ে সর্বহারা অবস্থায় ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিম বাংলার নগর জনপদে জীবন্ত প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছিল, ভারতীয় এবং বিদেশি সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক
আর বিশ্বের মানববাদী মানুষ যাদের প্রাণ রক্ষা করার জন্য পথে নেমে এসেছিলেন, বাংলাদেশের লেখক সাহিত্যিককেই তাদের এই দুর্গত অবস্থার প্রতি সহানুভূতি জানিয়ে একটি কথাও বলতে পেরেছেন? দেখে শুনে আমাদের ধারণা হয়েছিল বাংলাদেশের লেখক সাহিত্যিকদের হৃৎপিণ্ডগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। সেই সময়ে বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের যে অসহনীয় অবস্থা তা ভাষায় বর্ণনা করা যায় না। প্রতিদিন সীমান্ত পেরিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরগুলোতে হাজার হাজার স্বাধীনতাপ্রেমিক কিশোর যুবক এসে সমবেত হচ্ছেন, কিন্তু শিবিরে অত লোককে স্থান দেবার ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তরুণেরা, যাদের বেশিরভাগই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গাছতলায় রাত কাটাচ্ছেন, রোদে পুড়ছেন এবং বৃষ্টিতে ভিজছেন। কারো কারো অসুখ বিসুখ হচ্ছে। শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের অবস্থার সঙ্গে বুদ্ধিজীবীদের তুলনা করা যাক। বুদ্ধিজীবীরা তখন কি করছেন? দিল্লি হিল্লি ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশের গণহত্যার নাটকীয় বর্ণনা দিয়ে নিজেদের রুটিরুজির ব্যবস্থাটা পাকাপোক্ত করে নিচ্ছেন। বিদেশ থেকে আসা সাহায্যের অর্থ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করছেন। শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক এবং উকিল মোক্তার যারাই গিয়েছেন, তাদের অধিকাংশ এভাবেই কলকাতা থেকে মুক্তি সংগ্রাম করেছেন। আমাদের বুদ্ধিজীবীদের একটি বিশেষ মানসিকতা দেখে পশ্চিমবাংলার লোকেরা বিস্ময়ে হতবাক হয়েছেন। বিদেশ থেকে যে সাহায্য এসেছে তাও উদরসাৎ করেছেন তারাই, অথচ সাহায্যের যাদের দরকার সবচাইতে বেশি, তারাই বঞ্চিত হয়েছেন। কলকাতা শহরেও বুদ্ধিজীবীরা নিজেদের একটি সুবিধাভোগী শ্রেণী হিসেবে দাঁড় করাতে পেরেছিলেন। বিদেশ থেকে শিক্ষকদের দেওয়ার জন্য টাকা পয়সা সাহায্য এসেছে, সে সাহায্য পেয়েছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কতিপয় শিক্ষক। প্রাইমারি স্কুল এবং কলেজের শিক্ষকদের কাছে সে সাহায্য পৌঁছায়নি বললেই চলে। ঢেঁকি যে মক্কা গেলেও ধান ভানে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের দেখে আমার সে ধারণা অধিকতর সুদৃঢ় হয়েছে। কলকাতার পত্রপত্রিকাগুলোতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের সম্বন্ধে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, পড়লে যে কোনো স্বাধীনতাকামী আত্মবিশ্বাসী মানুষের মাথা আপনা থেকেই হেঁট হয়ে আসার কথা। আসল পরিসংখ্যান রিপোর্ট আগে প্রকাশিত হয়নি, তবু বলতে হয় আনুমানিক 30 লাখের মৃত্যু, প্রায় 1 কোটি মানুষের দেশত্যাগ এবং দেশের অভ্যন্তরে প্রায় 6 কোটি মানুষের বন্দিদশা দেখে বুদ্ধিজীবীরা কোনো রকম বিচলিত হয়েছিলেন বলে একটুও মনে হয় না। যদি তাই হতো, তাহলে কি করে বাংলাদেশের সাংবাদিকেরা কলকাতার কাগজে মন গড়া কাহিনী রচনা করেন? কি করে লেখকেরা সভা সমিতিতে এন্তার মিথ্যা কথার তুবড়ি ছোটান, তাও আবার এমন মিথ্যা যার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সামান্যতম সংযোগও নেই? বাংলাদেশের অনেক সাহিত্যিক, সাংবাদিক মুখে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছেন, কিন্তু করেছেন উল্টো। সকলের সম্পর্কে আমরা বলছি নে। কলকাতাতে যে যারা সুযোগ লুট এবং টাকা ভাগাভাগি করার চক্র উপচক্র সৃষ্টি করেছিলেন, তাদের কথাই বলছি এবং তাদের বিরুদ্ধেই অভিযোগ। এক শ্রেণীর শিক্ষক এবং সাহিত্যিক ভারতে যে আমেরিকার টাকায় আরামে দিন কাটিয়েছেন, অথচ সে সময়ে মার্কিন অস্ত্রে এদেশের মানুষকে পাকিস্তানি সৈন্যরা পশুর মতো হত্যা করেছে। তারা কি করে এই সময়ে মার্কিন অর্থ গ্রহণ করতে পারলেন, তার রহস্য এখনও অজানা থেকে গেছে। যদি এমন হয় যে মানবতার খাতিরে মার্কিনীরা এ টাকা দিয়েছিল, তাহলে সে টাকা উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকেরা পেলেন না কেন? কয়েকজন ভাগ্যবান শিক্ষক, সাহিত্যিক এবং সাংবাদিক মিলে সে টাকা আত্মসাৎ করলেন কেন? বিপদ তো সকলের জন্যই। তাই যদি হয়, অন্যান্য শিক্ষক এবং সাংবাদিকরা বাদ পড়ে গেলেন কি করে? কোনো শিক্ষক, সাংবাদিক তো প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন। বাংলাদেশের কিছু অধ্যাপক এবং সাহিত্যিকের কথা জানি,
যারা কলকাতা গিয়ে রাতারাতি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। পাকিস্তানি সৈন্য তাদের কলকাতায় যে খুন করবে সেরকম কোনো সম্ভাবনা ছিল না, তবু তারা ছদ্মনাম নিয়েছিলেন। এর প্রয়োজনটা ছিল কি? প্রয়োজন ছিল বই কি, তাও দুই ধরনের। এক, তারা নিশ্চিত ছিলেন না যে বাংলাদেশ সত্যিই স্বাধীন হবে। যদি শেষ পর্যন্ত পাকিস্তান টিকেই যায় আর তাদের যদি দেশে ফিরে আসতে হয়, বলতে পারবেন তারা পাকিস্তান সরকারের বিপক্ষে কিছু করেননি। 2 নম্বর হলো, ছদ্মনামে সত্যি মিথ্যে গল্প ফেঁদে ভারতীয় জনগণের সহানুভূতি আকর্ষণ করার যে সুযোগ পেয়েছিলেন তার সদ্ব্যবহার। যেহেতু ছদ্মনামে লিখেছেন, তাই দেশের কেউ তাদের কোনো কার্যকলাপের প্রতি চ্যালেঞ্জ করতে পারবেন না। যারা এরকম দুর্বল চিত্তের এবং যুদ্ধের সময়ে এই দোদুল্যমানতার পরিচয় দিয়েছেন, স্বাধীন বাংলাদেশে এসে মুক্তি সংগ্রামী হিসেবে কিভাবে দাপট দেখান এবং সরকার কোন যুক্তিতে তাদের টেনে তুলে উঁচু পদে বসালেন, এ ধরনের অপকর্ম শুধু লেখক, সাহিত্যিক, সাংবাদিকরা করেছেন এবং অন্যরা একেবারে খাঁটি ছিলেন সে কথা কিছুতেই সত্যি নয়। রাজনীতির সঙ্গে সম্পর্কিত লোকেরা যা করেছেন ঠিকমতো প্রকাশ পেলে লোম দাঁড়িয়ে যাবে, যা প্রকাশ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বুদ্ধিজীবীদের মননরীতি এবং চিন্তন পদ্ধতির মধ্যে আমাদের কবি সাহিত্যিকদের রচনায় একটা বিরাট গুণগত পরিবর্তন খুবই প্রত্যাশিত ছিল। সমগ্র বাঙালি জাতির লিখিত ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মতো তাৎপর্যবহ কোনো ঘটনা নেই। এই প্রথম বাঙালি জাতি একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। সে রাষ্ট্রের আঙ্গিক এবং প্রকরণ যাই হোক না কেন, বাংলার ঐতিহাসিক অহংয়ের এই অভ্যুদয় যে সম্পূর্ণ অভিনব ঘটনা, তার গুরুত্ব কিছুতেই ছোট করে দেখার উপায় নেই। একটি নবীন রাষ্ট্রসত্তা হিসেবে বাংলাদেশের পরিচিতি চিহ্ন তুলে ধরার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকদের, সাংবাদিকদের, কবি সাহিত্যিকদের চিন্তাধারার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন দেখা দেয়া উচিত ছিল, কিন্তু তারা সে দাবি মিটাতে পারছেন না। আমাদের রেডিও টেলিভিশনে যাদের চেহারা দেখি, কণ্ঠস্বর শুনি, আমাদের কাগজগুলোতে সাময়িকীর পৃষ্ঠায় যেসব রচনা প্রকাশিত হয়, দেখে মনে হয় কোনো রকমে মুখ রক্ষা করতে পারলেই যেন সকলে বেঁচে যান। যে নতুন কাল সামনে এসেছে, সেকালের অন্তর্বাণী কি তা উপলব্ধি করে জনসাধারণের সামনে এরা যথাযথভাবে উপস্থাপন করতে পারছেন না। তাদের কুঁকড়ে যাওয়া মানসিক প্রত্যঙ্গগুলো নবযুগের আহ্বানে সাড়া দিতে পারছে না। তাই তারা জোরে চিৎকার করছেন এবং চিৎকারের অন্তরালে তাদের চিন্তাশূন্যতা এবং মানসিক বন্ধ্যাত্ব ঢেকে রাখার অন্তহীন কসরত করে যাচ্ছেন। এই ভদ্রলোকদের ইংরেজিতে যাকে বলে ভালগার, তাছাড়া কিছু মনে করার উপায় নেই। কাগজগুলো খুললেই দেখা যাবে লেখক, কবিরা সকলে পরামর্শ করে কলস কলস অশ্রু বিসর্জন করছেন, যেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে লম্বা টানে বিলাপ করাটাই সবচেয়ে করণীয় কাজ। বিলাপ একটি জীবন্ত সম্ভাবনাময় জাতির সবচাইতে বড় শত্রু। কারণ যে জীবন্ত, তার অতীতের ক্ষয়ক্ষতি নিয়ে খেদ করার খুব একটা বেশি সময় নেই। অতীতের চাইতে তার কাছে ভবিষ্যৎটাই মুখ্য। আমাদের কবি সাহিত্যিকদের হালফিল প্রকাশিত রচনায় ভবিষ্যতের ইশারাটি কোথায়? কাগজগুলোতে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত যে সকল রচনা প্রকাশিত হচ্ছে, তাতে স্বাধীনতা সংগ্রামের মুখ্য বৈশিষ্ট্যটি ফুটিয়ে তোলার বদলে স্থূলতাকে ফাঁপিয়ে ফুলিয়ে রং চড়িয়ে বর্ণনা করা হচ্ছে। এই ধরনের রচনার সার্থকতা কোথায়? রেডিও, টেলিভিশনে প্রতিদিন নয়া শিক্ষা, নয়া সংস্কৃতির নামে যে সকল ভদ্রলোক তার স্বরে চিৎকার করে রুচিপীড়িত করছেন, তার দরকারটাই বা কি? সভা সমিতিতে প্রতি মাসে যে সকল পণ্ডিত মাথা চুলকে চতুস্তম্ভের প্রতি আনুগত্য প্রদর্শন করছেন এবং জাতিকে, তরুণ সমাজকে হেদায়েত করে যাচ্ছেন,
তাদের কথা শুনে কারই বা মনে ভাবান্তর আসে? কেই বা এই আত্মরতিপরায়ণ পণ্ডিতদের কথায় বিশ্বাস করে? না করাটা খুবই স্বাভাবিক, কেননা 1 বছর আগেও এই সকল ভদ্রলোক প্রকাশ্যে গণসংগ্রামের বিরোধিতা করেছেন। এই লেখক কবিদের বেশিরভাগই সংহতের নামে গদগদ হয়ে যেতেন। আরসিডি ট্যুর ইত্যাদির সুযোগ গ্রহণ করার জন্য দরকার হলে পশ্চিমা হুজুরদের জুতো পালিশ করে দিতেন। তারাই আবার প্রকাশ্যে মাঠে নেমে চিৎকার করে বলছেন, পাকিস্তানি দস্যুরা নিপাত যাক। তারা আমাদের 30 লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে ইত্যাদি। সেই যে 16ই ডিসেম্বরের পর থেকে বলতে শুরু করেছেন, এখনও সমানে বলেই চলেছেন। আমাদের মহারথীদের একটি বৈশিষ্ট্য, তারা যা করেন প্রকাশ্যেই করেন। পাকিস্তানিরা তো নিপাত গেছে, 30 লাখ মানুষ তো মেরেই ফেলেছে, এবং আপনারা যখন বেঁচে আছেন, সে মরা মানুষের নামে মরা কান্না কেঁদে কি আর লাভ? যারা বেঁচে আছে তাদের কথাটা একবার ভাবুন দেখি। মরলে তো সকল সমস্যা চুকে বুকে যায়, কিন্তু বেঁচে থাকার হাজার লেঠা। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা বাংলাদেশে এই জীবিত মানুষদের সম্বন্ধে কোনো ভাবনা চিন্তা করতে রাজি নন, কেননা তা করলে ঘাড়ে অনেক দায় দায়িত্ব এসে পড়ে, অনেক ঝুঁকি গ্রহণ করতে হয়, এমনকি কর্তৃপক্ষের শত্রু হতে হবে। সুতরাং কার বা গোয়াল কে দেয় ধোয়া। এতে করে হচ্ছে কি, কিছু সংখ্যক পাকিস্তানি বাংলাদেশে শুধু নিজেদের অস্তিত্বই টিকিয়ে রাখছেন না, একই সঙ্গে নতুন চিন্তা, নতুন কল্পনা এবং বুদ্ধিবৃত্তির নতুন প্রকরণেরও বিরোধিতা করে যাচ্ছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক জনযুদ্ধের মাধ্যমে একটি রাজনৈতিক আদর্শের বদলে আরেকটি রাজনৈতিক আদর্শ, এক ধরনের রাষ্ট্রের পরিবর্তে আরেক ধরনের রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তার প্রভাব আমাদের সংস্কৃতিতে আসতে বাধ্য। পাকিস্তানি সংস্কৃতির স্থলে নতুন প্রাণবন্ত এবং সৃজনশীল বাঙালি সংস্কৃতির মহীরুহে শত শত নতুন মুকুল মেলবে। এটা প্রত্যাশা করা একটুও অস্বাভাবিক নয়। যদি তা বাস্তবে পরিণত না হয়, তাহলে আমরা কোনোদিন মনে প্রাণে স্বাধীন জাতি হিসেবে মাথা তুলতে পারব না। একটি যুদ্ধোত্তর সমাজের নানা অসুবিধা, অপূর্ণতা, উত্তেজনা এবং ভুল বুঝাবুঝির মধ্যেও নতুন সংস্কৃতির বুনিয়াদটি ভেতর থেকে সৃজিত হচ্ছে কিনা তার প্রতি দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন। দুঃখের বিষয়, আমাদের যারা সুধীজন বলে কথিত, তাদের চিন্তা স্বপ্নের যে ছায়াপাত লেখায়, গল্পে, বক্তৃতায় দেখতে পাচ্ছি, তাতে নতুন সমাজের অঙ্কুরটি নেই। আমাদের প্রবীণ এবং অনতি প্রবীণেরা একেবারে বেমালুম ফেল মেরে যাচ্ছেন। আমাদের সমাজের যে নতুনতর মানব সম্বন্ধ প্রতিষ্ঠার প্রয়োজন, যে নতুনতর মূল্যবোধের অঙ্কুরণ করার কথা এবং দৃষ্টিতে নতুন ভঙ্গি আসার কথা, তার লক্ষণগুলো ক্রমশ সুদূরে বিলীয়মান হচ্ছে। চারদিকে চিন্তাশূন্যতার নৈরাজ্য এবং চাটুকারিতার চকচকানি। এরই মধ্যে আমাদের সৃজনশীলতা রেশমের ফাঁসে আটকা পড়েছে। বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, সরকারি পত্রিকা, রেডিও, টেলিভিশন এসব আবার প্রতিক্রিয়ার দুর্গ হয়ে উঠেছে এবং এই চক্র দিনে দিনে শক্তিশালী হচ্ছে। এর মধ্যে পড়ে তরুণদের কল্পনা, বুদ্ধিবৃত্তি, চিন্তা প্রতিদিন কলুষিত হচ্ছে। পাকিস্তান আমলে বুদ্ধিজীবীদের যে একটি সামাজিক প্রেক্ষাপট ছিল, তা এখন ভেঙে গেছে। যে সমাজ ব্যবস্থায় এক ধরনের রবার স্ট্যাম্প মার্কা বুদ্ধিজীবীর সৃষ্টি, যাতে বুদ্ধিজীবীরা কি ভাববেন, কি বলবেন, কি লিখবেন উপর থেকে বলে দেয়া হতো, পাকিস্তানের অস্তিত্ব বিনাশের সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং সে সকল বুদ্ধিজীবীদের অবস্থা দাঁড়িয়েছে খাঁচার টিয়ে বাইরে উন্মুক্ত আকাশে এলে যেমন হয় সেরকম। বর্তমান মুহূর্তে আমাদের দেশের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীরাই হচ্ছেন মানসিকভাবে বিপর্যস্ত শ্রেণী। এরা চিরদিন হুকুম তামিল করতেই অভ্যস্ত।
প্রবৃত্তিগত কারণে তারা ফ্যাসিস্ট সরকারকেই কামনা করবেন, কেননা একমাত্র ফ্যাসিস্ট সরকারই কিছু সংখ্যক বুদ্ধিজীবী সম্মান শিরোপা দিয়ে পুষে থাকেন। অল্প সংখ্যক বাছাই করা লোককে নিয়ে নিজেদের প্রচার প্রপাগান্ডা করিয়ে গোটা দেশের জনসমাজের স্বাধীন চিন্তা এবং প্রাণ স্পন্দন রুদ্ধ করেই ফ্যাসিবাদ সমাজে শক্ত হয়ে বসে। চিন্তাশূন্যতা এবং কল্পনাশূন্য আস্ফালনই হল ফ্যাসিবাদের প্রধান চারিত্র লক্ষণ। আমাদের সমাজ এখন একটি দোলাচলের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। জনগণ সত্যি সত্যি গণতান্ত্রিক অধিকার অর্জন করতে পারে এবং সমাজের প্রাচীন সম্পদ সম্পর্ক ভেঙে দিয়ে সমাজে অধিকাংশের কল্যাণমুখী শোষণহীন নয়া ধন সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। আবার একটি বিশেষ শ্রেণী গালভরা চটকদার স্লোগানে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় গ্যাঁট হয়ে বসে পাকিস্তানি একনায়কদের অনুকরণে চিন্তার স্বাধীনতা, জীবিকার স্বাধীনতা, কল্পনার স্বাধীনতা, এক কথায় দেশের নামে, জাতির নামে সমস্ত মানবিক স্বাধীনতা হরণ করতে পারে। ইতিহাসে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। ঘটনাচক্রে বাংলাদেশেও যদি তেমন ঘটে যায়, খুব বেশি অবাক বা বিস্মিত হওয়ার কিছু নেই। এই ধরনের পরিস্থিতিতে পাকিস্তান আমলের বুদ্ধিজীবীরা এই ফ্যাসিবাদেরই সহায়তা করবেন। তার কিছু কিছু লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। গোটা দেশের জনসমষ্টির প্রায় শতাব্দীর সংগ্রামে এদের কোনো অবদান নেই। এরা পাকিস্তানিদেরই সহায়তা করেছেন এবং পাকিস্তানি কর্তারা চিন্তাভাবনার যে মূল্যমান স্থির করে দিয়েছিলেন তাকেই চরম এবং পরম জ্ঞান করেছেন। যে কোনো কারণেই হোক, পাকিস্তানি বুদ্ধিজীবীদের কেউ কেউ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সমর্থন করলেও তাদের দাস্য মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। আবার এই দেশে যখন ফ্যাসিবাদ শক্তিশালী হয়ে উঠবে, তারাই আবার ফ্যাসিবাদের ঘোর সমর্থক হয়ে দাঁড়াবে। অবশ্য ইতিহাস একসময় প্রমাণ করবে পাকিস্তানি আমলের বুদ্ধিজীবী বৃন্দ এবং তাদের শিষ্য সাগ্রেদরাই হলেন বাঙালি জাতি এবং বাঙালি সংস্কৃতির শত্রু। বর্তমান সরকার গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি ঘোষণা করেছেন। এসবকে সংস্কৃতি ক্ষেত্রে প্রয়োগ করার জন্য যে সকল মানুষ ভাড়া করে এনেছেন এবং তাদের অতীত জীবনের রচনা পাঠ করে বলে দেয়া যায়, এদের বুদ্ধি একনায়কের সেবা ছাড়া আর কোনো কিছুতেই খেলে না। সাম্প্রদায়িক মানুষকে দিয়ে অসাম্প্রদায়িকতা প্রচার এবং চিন্তাভাবনার দিক দিয়ে আদিম স্থূল মানুষদের দিয়ে প্রাগ্রসর সমাজ দর্শন, সমাজতন্ত্রের আদর্শ প্রচারের ব্যাপারটা রেলগাড়িতে গরুর গাড়ির চাকা লাগানোর মতো হাস্যকর প্রয়াসের মতো কি কেমন বিদঘুটে থাকে না? বর্তমান নেতৃত্বের একটি বিরাট দুর্বলতা হল, তারা যে সকল রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করেছেন বলে ঘোষণা করেছেন, কাজে খাটানোর মতো কোনো সাংস্কৃতিক এলিট সৃষ্টি করতে পারেননি। সেজন্য পাকিস্তানি বুদ্ধিজীবীদের ভাড়া করে আনতে হচ্ছে। আর পাকিস্তানি বুদ্ধিরা সরকারি যন্ত্রের হাল ধরেই নিজেদের পূর্ব সংস্কার এবং অভ্যাস অনুযায়ী রাষ্ট্রীয় যন্ত্র চালনা করবেন। সম্প্রতি সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে তার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলো নয়া শিক্ষানীতির রূপরেখা নির্ধারণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শিক্ষকেরা উঁচু পদে চড়বার জন্য কর্তার তোষামোদ, এমনকি ছাত্রদেরকেও খুঁটি হিসেবে ব্যবহার করছেন। পত্রিকাগুলো সেই পাকিস্তান আমলের মতো নোংরা প্রচারপত্রে রূপান্তরিত হয়েছে। বেতার এবং টেলিভিশন স্থূল রুচিহীন লোকদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। কোথাও সমাজতান্ত্রিক সমাজ সৃজনের তাগিদ, বৃহত্তর জনগোষ্ঠীর প্রগতিশীল চাহিদা কোনো দাম পাচ্ছে না। কর্তার তোষামোদ, ধর্তায় বুলি কপচানো, দলাদলি, অবদমিত সাম্প্রদায়িকতা, পদের মোহ, এসব প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আগের মতো দেশ এবং দেশের মানুষের চালাবার দায়িত্ব আল্লাহর কাঁধে ছেড়ে দিয়ে এরা নিরাপদ নিশ্চিন্তে জীবন অতিবাহিত করছেন। অবস্থা যদি এরকমভাবে চলতে থাকে,
তাহলে দেশে ফ্যাসিবাদ শক্ত হয়ে বসবে তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। সরকার দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু কিভাবে? শিক্ষা এবং সংস্কৃতি তো সমাজ সৃজনের সবচেয়ে বড় হাতিয়ার। সেই শিক্ষা এবং সংস্কৃতির রূপায়ণের জন্য যে সকল মানুষ আমদানি করছেন তাদের বেশিরভাগই তো আইয়ুব খান, ইয়াহিয়া খানের প্রিয় অফিসার। এদের দিয়ে সমাজতান্ত্রিক শিক্ষা এবং সংস্কৃতির সৃজন কামারকে দিয়ে সোনার গয়না গড়ানোর মতোই অবাস্তব। এ ধরনের মানুষ দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করলে সরকার কি শিব গড়তে বানর গড়বেন না? সরকার তো সব নয়। জনগণ না চাইলে এই সরকার শুধু নয়, কোনো সরকারই তো টিকতে পারে না। দেশের মানুষই দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে, এই শেষ কথা। দেশের মানুষের হয়ে যারা ভাববেন, কাজ করবেন, তাদের চিন্তা পদ্ধতি কেমন হওয়া উচিত? বাংলাদেশে এখন একটি রেনেসার সময়, কিন্তু নানামুখী ঘটনা এবং সামাজিক শক্তিগুলোর ঘাত প্রতিঘাতে একটি জাতির শিল্প সংস্কৃতিতে নতুনতর অধ্যায় সংযোজন এবং বিজ্ঞানের দীক্ষা গ্রহণ নানা কারণে বিলম্বিত হতে পারে। কেননা পাকা বীজও পাথরে পড়ে নষ্ট হয়ে যায়। তবু একটি রেনেসা যে আসন্ন এদেশে, তার সম্ভাবনাগুলো কি কি সংক্ষেপে আলোচনা করা মোটেই অসম্ভব নয়। একটি সমাজ যখন উপলব্ধি করতে সক্ষম হয় যে তার প্রতিষ্ঠিত বিচার আচার, সংস্কার, বিশ্বাস, রীতিনীতি, আইন কানুন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো বাস্তব জীবনের চাহিদা মেটাতে মোটেই সক্ষম হচ্ছে না, তখন সেই বিশেষ সমাজের বেঁচে থাকার তাগিদে জীবনকে সমৃদ্ধ এবং গড়িয়ান করার প্রেরণায় সম্পূর্ণ নতুনভাবে নয়া দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করতে হয়। নতুন চিন্তার অস্ত্রে সজ্জিত নতুন মানুষ জন্মগ্রহণ করে। তারা পুরনো সমাজের সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে নতুন যুগের প্রয়োজন মতো নতুনভাবে ঢালাই করে। তখন সমাজে মানুষের সম্পর্কের ধরনটা একেবারেই বদলে যায়। মধ্যযুগের ইউরোপে এমনটি ঘটেছে। কতিপয় মানুষ যখন উপলব্ধি করলেন যাজকেরা যা বলেন, অর্থাৎ রাজা আল্লাহর ছায়া, নারী নরকের দ্বার, মানুষের রক্ত মাংসের দাবি শয়তানের প্ররোচনা, মনের প্রশ্নশীলতা নয়, বাইবেলের বাণীর প্রতি অন্ধ আনুগত্যই সৎ জীবনযাপনের প্রকৃষ্ট উপায়, এসবের পেছনে কোনো বাস্তব সত্যের সমর্থন নেই। তখন থেকে তারা মানব জীবনকে জাগতিক সব কিছুর কেন্দ্রবিন্দুতে রেখে চিন্তা করলেন, ছবি আঁকলেন, রাজনৈতিক সন্দর্ভ রচনা করলেন, কবিতা লিখলেন। দা ভিঞ্চির ছবি, শেক্সপিয়রের কাব্য, বেকনের দর্শন, হবস, লক প্রমুখের রাজনৈতিক সন্দর্ভ মূলত অর্গলবন্ধ মানব চিন্তা চেতনার নানামুখী বহিঃপ্রকাশ। ইউরোপীয় মানুষের এই বন্ধন মুক্তি, রাজনৈতিক ক্ষেত্রে তার ফলিত রূপ মহান ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের ফলে রাজা বিতাড়িত হল, মানুষে মানুষের সাম্য ও সৌভ্রাতৃত্ব অন্তত তত্ত্বগতভাবে হলেও স্বীকৃত হল। ইউরোপীয় চিত্তের নবতর সৃজনশীলতা, বস্তুবিজ্ঞা এবং প্রকৃতি বিজ্ঞানের ক্ষেত্রে আরও একটি বিপ্লবের সূচনা করে। সেটি ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই বিপ্লবের ফলে প্রাচীন পৃথিবীর চেহারা সম্পূর্ণ বদলে গেল। শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব এবং পরবর্তীকালের রুশ বিপ্লব ইউরোপীয় রেনেসার প্রত্যক্ষ এবং দূরবর্তী ফসল। বলা হয়ে থাকে ঊনবিংশ শতাব্দীর তৎকালীন বাংলাদেশেও একটা রেনেসার সূত্রপাত হয়েছিল। প্রতিটি রেনেসার একটি সামাজিক পশ্চাৎভূমি থাকে। সমাজের একটি শ্রেণী আপনা থেকে উদ্যোগী হয়েই রেনেসার বীজ ধারণ করে, বহন করে এবং লালন করে। সে শ্রেণীটি মানব চেতনার নতুন দিক নির্দেশ করতে প্রয়াসী হয় এ কারণে যে তার মধ্যে দিয়েই এই বিশেষ শ্রেণীটির জাগতিক আকাঙ্ক্ষা স্ফূর্তি লাভ করে। ঊনবিংশ শতাব্দীর তৎকালীন বাংলাদেশে
ইংরেজ রাজত্ব স্থাপনের ফলে লাভবান হয়েছিল যে শ্রেণীটি, তার বিত্ত, বৈভব এবং সামাজিক মান মর্যাদা সবই বিদেশি রাজত্বের কারণে, এবং এই শ্রেণীটি ইউরোপীয় রেনেসাঁর মন্ত্রে দীক্ষা গ্রহণ করে। তারাই নতুন মানব ধর্ম প্রচার করল, নতুন সাহিত্য রচনায় ব্রতী হল এবং নতুনভাবে সমাজকে ঢালাই করতে উদ্যোগী হল। তাদের প্রচেষ্টা পুরোপুরি ফলবতী হয়নি, কারণ ব্রিটিশ সাম্রাজ্যের লৌহ কাঠামো মেনে নিয়েই তাদেরকে চিন্তা করতে হয়েছে, কাজ করতে হয়েছে। শিল্প সাহিত্যে তাদের অনেকেই অভাবনীয় সাফল্য অর্জন করতে পেরেছেন, এ কথা সত্যি, কিন্তু সামাজিকভাবে তাদের প্রচারিত মতবাদ খুব বেশি প্রসার লাভ করেছে, এ কথা জোর করে বলার উপায় নেই। ইউরোপের ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শ সমাজের উঁচু বৃত্তের গণ্ডি পেরিয়ে কচ্চিৎ কখনো নিচুতলা স্পর্শ করতে পেরেছে। তাই দেখা যাবে ১৯বিংশ শতাব্দীর রেনেসাঁর প্রভাবে বাংলাদেশে কতিপয় বিশ্ববিশ্রুত মনীষার জন্ম হলেও তারা সমাজের সাধারণ মানুষকে খুব কমই প্রভাবিত করতে পেরেছেন। সেকালে সাম্রাজ্য রক্ষার খুঁটি হিসেবে যে শ্রেণীটি সৃষ্টি করতে উদ্যোগী হয়েছিলেন, যারা রক্ত মাংসের নেটিভ এবং মর্জি মেজাজে ব্রিটিশ, সেই ইংরেজি শিক্ষিত শ্রেণীর স্তর অতিক্রম করে সমাজের প্রাকৃতজনের কাছে ১৯বিংশ শতাব্দীর মনীষীবৃন্দের কোনো প্রভাব পড়েনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের মানুষের মনে তাদের ভাবধারা সমানভাবে প্রেরণা জাগানোর কথা দূরে থাকুক, শুধু হিন্দু সম্প্রদায়ের সর্বমানুষকেও জ্ঞানের ভোজে অধিকার আদায়ের সংগ্রামে আহ্বান করতে পুরোপুরি ধর্মবহির্ভূত হলেও তার চেহারাটি ধর্মীয় এবং আকারটি সাম্প্রদায়িক। সুতরাং বাংলার ১৯বিংশ শতাব্দীর রেনেসাঁকে বাঙালি বর্ণ হিন্দুদের নবজাগরণ বলা নানা দিক দিয়েই যুক্তিসঙ্গত। রামমোহন রায়ের শিষ্যদের মধ্যে কেউ নিম্নবর্ণের হিন্দু ছিলেন সত্যি সত্যি, সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কার প্রয়াস তার আপন গণ্ডির মধ্যেই সীমিত ছিল। শিল্প সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞানে, রাজনীতিতে এ পর্যন্ত বর্ণ হিন্দুদের বাদ দিয়ে নিচু স্তর থেকে কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্বের আবির্ভাব হয়নি। ১৯বিংশ শতাব্দীর এমনকি বিংশ শতাব্দীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিকদের জগৎজোড়া খ্যাতি প্রতিপত্তি যেন সমুদ্রের তরঙ্গের শীর্ষে ফসফরাসের মতো, নিচের দিকে আলোকিত করার কোনো ক্ষমতা নেই। রেনেসাঁর ভাবতরঙ্গের বেগ বহুকাল আগেই ফুরিয়ে গেছে, কিন্তু অতীতের মোহ এখনও বাংলার ও অংশের মানুষ কাটিয়ে উঠতে পারেননি। অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে অতীত যদি মহীয়ান হয় এবং বর্তমান যদি হয় সমস্যা সংকুল, সহজ বিশ্বাসী মানুষেরা অতীতের ধ্যানেই দিন অতিবাহিত করে। ব্রিটিশ যে মধ্যবিত্ত শ্রেণী নিজ প্রয়োজনে সৃষ্টি করে দিয়ে গেছে, তাদের চিন্তন পদ্ধতি, অভ্যাস, মনন ইত্যাদির ছাপ এখনও বাংলার মানুষের মনে রয়ে গেছে, একটুও রংছুট হয়নি। একটা সংগ্রাম করে যদি সামাজিক সম্পর্কের পরিবর্তন সাধন করতে পারতেন, অন্তত তেমন আশাও যদি থাকত, তাহলেও বাংলার শিল্প সংস্কৃতি এবং সাহিত্য থেকে অনুসরণ করবার মতো, শ্রদ্ধা করার মতো কিছু পেতাম, কিন্তু তা হবার নয়। সূর্য পূর্ব দিকেই উদিত হয়। বাংলার এই পূর্ব অংশেই আর একটা রেনেসাঁ সম্ভাবিত হয়ে উঠেছে। ১৯বিংশ শতাব্দীর তুলনায় তার ব্যাপ্তি এবং গভীরতা অনেক বেশি হওয়ার কথা। রেনেসাঁরও তো সামগ্রীর প্রয়োজন, তা বাংলাদেশে বেশ কিছুদিন থেকেই অধিক হারে সঞ্চিত হয়ে আসছে। আইডিয়ার সঙ্গে বাস্তবের সঙ্গতি না থাকলে বিকাশ বিকলাঙ্গ হতে বাধ্য। ১৯ শতকে ব্রিটিশের দৌলতে ধনবান, প্রতিষ্ঠাবান এবং জ্ঞানবান একদল মানুষ চাইতেন সমাজে জ্ঞান বিজ্ঞানের বিস্তার হোক, মানুষে মানুষের সহজ সম্বন্ধ প্রতিষ্ঠিত হোক, কিন্তু ব্রিটিশ তা চাইত না, এবং তারা ছিলেন একভাবে না একভাবে ব্রিটিশ সরকারের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের সর্বমানুষের মধ্যে জ্ঞানের বিস্তার এখন অপরিহার্য সামাজিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
জ্ঞান এবং যুক্তির আলোকে এ যাবৎকাল ধরে ধর্মীয় কুসংস্কার এবং সমাজের প্রাণহীন আচার সংস্কারগুলো কখনো বিচার করা হয়নি। এইবার সময় এসেছে। কামাল পাশার তুরস্কের মতো বাংলাদেশেও অনেকগুলো মজ্জাগত ধর্মীয় সংস্কার জোর করে পিটিয়ে তাড়াতে হবে। শুধু হিন্দু মুসলমান সৌভ্রাতৃত্ব নয়, গারো, হাজং, চাকমা, মগ যে সকল অধিবাসী রয়েছেন, যে সকল উর্দুভাষী থেকে যাবেন, তাদেরকে পুরোপুরি মানবিক মর্যাদা দিতে হবে। মানুষকে সত্যিকারভাবে মর্যাদা না দিয়ে মানুষের কোনো শ্রদ্ধেয় সমাজ সৃজন সম্ভব নয়।